নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের শোনাব স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সলিটারি সাইক্লিস্ট। এরকমই গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। গল্পটি সম্পূর্ণ উপভোগ করতে হেডফোন ইউজ করুন। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সলিটারি সাইক্লিস্ট। এপ্রিল শনিবার 1895 সাল। তারিখটা আমার নোটবুকে লেখা ছিল। ওই তারিখটাতেই আমি এবং আমার বন্ধু হোমসের সঙ্গে প্রথম মিস ভায়োলেট স্মিথের পরিচয় হয়। দীর্ঘাঙ্গী, উজ্জ্বল দেহ, সৌষ্ঠবের অধিকারিণী মিস স্মিথ একদিন সন্ধ্যের কিছু পরে বেকার স্ট্রিটে এসে হাজির হন। হোমস মহিলার সঙ্গে কথা বলতে রাজি ছিল না, কারণ সে বিখ্যাত তামাক ব্যবসায়ী জন ভিনসেন্ট হার্ডেনের দুর্বোধ্য এবং জটিলতম কেসে মগ্ন ছিল। সুতরাং তার পক্ষে সময় দিয়ে কারো কথা শোনার সময় তার হাতে ছিল না। তবুও তাকে যুবতী সুন্দরী মিস ভায়োলেট স্মিথের জেদের কারণে তার কথা শুনতে বাধ্য হল। তিনি হোমসের সহযোগিতা ও উপদেশ পেতে চান বলে জানালেন। যদিও হোমস তাকে তার সময়াভাবের কথা জানালো, তবুও মহিলা নাছোড়বান্দা, তার কাহিনী তিনি হোমসকে শোনাবেনই। যাক, ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে হোমস সুন্দরীকে বসতে বললেন। তীক্ষ্ণ চোখে মিস ভায়োলেট স্মিথের আপাদ মস্তক দেখে নিয়ে হোমস বললে, এইটুকু বুঝছি স্বাস্থ্য নিয়ে কোনো মাথা ব্যথা আপনার নেই, এবং সেরকম কোনো কারণ নিয়ে আপনার আগমন নয়। এরকম উৎসাহী বাইসাইক্রেটিস্টের তো অফুরন্ত এনার্জি থাকাই স্বাভাবিক, নাকি কি বলেন আপনি? আশ্চর্য হয়ে নিজের পায়ের দিকে মিস স্মিথ তাকাতে আমারও চোখ পড়ল প্যাডেলের ঘষা লেগে পাশের দিকে সামান্য ক্ষয়ে যাওয়া জুতোটার শোল দুটো। আপনি ঠিকই ধরেছেন মিস্টার হোমস, সাইকেল চালানোয় আমার উৎসাহ একটু বেশি, এবং আজকে আপনার কাছে এসেছি বলতে গেলে এই কারণেই। হোমস মিস স্মিথের দস্তানাহীন অনাবৃত হাতটা তুলে নিয়ে এমন নির্বিকারভাবে আনমনা হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে দিল, যেন কোনো নমুনা পরীক্ষা করতে বসেছে আত্মভোলা বিজ্ঞানী। কিছু মনে করবেন না, এই আমার ব্যবসা। হাতটা নামিয়ে রেখে বললে বন্ধুবর, আর একটু হলেই ভুল করে ফেলেছিলাম আর কি। আপনাকে টাইপিস্ট মনে করেছিলাম, কিন্তু এখন আর কোনো ভুল নেই। ওয়াটসন, সামনের দিকে চ্যাপটা বর্ষার ফলার মতো আঙুলগুলো লক্ষ্য করেছ? টাইপিস্ট আর বাজনাদারদের আঙুল এরকমই হয়ে থাকে, কিন্তু মুখেতে দেখছি পরমার্থ নিষ্ঠার হালকা প্রতিচ্ছবি। বলে আলতোভাবে আলোর দিকে মিস স্মিথের মুখটি ঘুরিয়ে দিয়ে সে বললে, টাইপিস্টের চোখে মুখে এরকম অমূর্ততার সাক্ষাৎ পাওয়া যায় না। এনি মিউজিশিয়ান? হ্যাঁ মিস্টার হোমস, আমি গানের মাস্টারি করি। কান্ট্রি সাইডে থাকেন নিশ্চয়ই, আপনার গায়ের রং দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ, ফার্নহ্যামের কাছে, সারের সীমানায়। বড় সুন্দর পরিবেশ। এখন বলুন দেখি, কি ঝামেলায় পড়েছেন আপনি? মিস্টার হোমস, বেশ কিছুদিন হলো আমার বাবা আমাদের মায়া কাটিয়েছেন। বাবার নাম জেমস স্মিথ। ইম্পেরিয়াল থিয়েটারে অর্কেস্ট্রা পরিচালনা করতেন। বাবা মারা গেলে একেবারে জলে পড়ে যায় বললেই চলে। সংসারে আত্মীয় বলতে ছিল এক কাকা র্যালফ স্মিথ। 25 বছর আগে আফ্রিকায় অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলেন এই কাকা, এবং এই দীর্ঘ সময়ের মধ্যে তার কাছ থেকে আর কোনো রকম সাড়া শব্দ পাইনি আমরা। বাবার মৃত্যুর পরে অভাব অনটনের সংসার নিয়ে যখন ঝুলে পুড়ে মরছি আমি আর মা, ঠিক এই রকম সময় শুনলাম আমরা কোথায় আছি তা জানার জন্যে দি টাইমসে কারা যেন বিজ্ঞাপন দিয়েছে।
খবরটা কানে আসার পর আমাদের আনন্দ উত্তেজনা খানিকটা নিশ্চয়ই আপনি অনুমান করতেই পারছেন। ভাবলাম শেষ পর্যন্ত বুঝি বরাত খুলল, কারো সম্পত্তির ওয়ারিশ হয়ে বসেছে আমরা দুই হতভাগিনী। কাগজে আইনজ্ঞের নাম ছিল, তাই সিধে হাজির হলাম তার অফিসে। সেখানে গিয়ে আলাপ হলো মিস্টার ক্যারুথাস আর মিস্টার উডলি নামে দুজন ভদ্রলোকের সাথে। সাউথ আফ্রিকা থেকে বেড়াতে এসেছিলেন ওরা। শুনলাম কাকা নাকি ওনাদেরই বিশেষ বন্ধু ছিলেন। কয়েক মাস আগে জোহেন্সবার্গে চরম দারিদ্র্যের মধ্যে নাকি উনি মারা গেছেন। মৃত্যুশয্যায় এদেরকে মিনতি করে যান যেন দেশে ফিরে তার আত্মীয় স্বজনকে খুঁজে বার করে তাদের যাতে কোনো অভাব না থাকে তার ব্যবস্থা তারা করেন। শুনে ভারী আশ্চর্যই লেগেছিল এই কারণে যে কাকা নাকি জীবিতকালে আমরা বেঁচে আছি কি মরে আছি সেই খোঁজটুকু নেওয়ার দরকার মনে করেননি, মৃত্যুর পর যাতে আমাদের গায়ে আঁচড়টা না লাগে সেই ব্যবস্থা করার জন্য এত মাথা ব্যথা হয়েছিল তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে। কিন্তু মিস্টার ক্যারুথাস সব বুঝিয়ে বললেন বাবার মৃত্যু সংবাদ পেয়েই নাকি খুব মুচড়ে পড়েছেন কাকা, আমাদের এই দুর্গতির জন্য নিজেকে দায়ী করেন এবং তাই উঠে পড়ে লেগেছেন প্রায়শ্চিত্ত করার জন্য। এই আর কি। মাফ করবেন, এইসব কথাবার্তা কবে হয়েছিল? গত ডিসেম্বরে ধরুন, তাও প্রায় মাস চারেক আগে। তারপর? মিস্টার উডলি লোকটা যাচ্ছে তাই, যখন তখন আমার পানে তাকিয়ে তার চোখ টেপার বহরটা যদি দেখতেন তো আপনারও আপাদ মস্তক জ্বলে যেত মশাই। চেহারাটা রুক্ষ, ফুলো ফুলো মুখ, লাল গোফ, পরিপাটি করে আঁচড়ানো চুল, কপালের দুপাশে ল্যাপটানো। ছোকরা বয়স, কিন্তু অতি কদর্য প্রকৃতির লোক এবং রীতিমতো ন্যাক্কারজনক। এরকম লোকের সাথে আমার আলাপ আছে শুনলেও সিরিল খুশি হবে না। আই সি। তার নাম বুঝি সিরিল? হ্যাঁ মিস্টার হোমস, সিরিল মর্টন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রীষ্মের শেষে বিয়ে করার ইচ্ছে আমাদের। এই দেখুন আমি আবার ওর কথা বলতে শুরু করেছি। তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো মিস্টার উডলি লোকটা ন্যাক্কারজনক হলেও মিস্টার ক্যারুথাস কিন্তু অতটা নয়। ভদ্রলোকের বয়সও বেশি, গায়ের রং ময়লা, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, কথাবার্তা খুবই অল্প বলেন। স্বল্পভাষী হলেও ভদ্রলোকের ব্যবহার কিন্তু খুবই মার্জিত, ভদ্র, হাসিটাও মিষ্টি। মোটের উপর মিস্টার ক্যারুথাসকে অনায়াসেই বরদাস্ত করা যায়। একান্ত শুভানুধ্যায়ের মতো আমাদের খোঁজ খবর নিতে লাগলেন ভদ্রলোক। আমরা বড় গরিব শুনেই উনি প্রস্তাব করলেন তার বাড়িতে থেকে তার 10 বছরের মেয়েকে গান শেখানোর। আমি মাকে ছেড়ে থাকতে রাজি নই, আর সেটা শুনে উনি বললেন প্রত্যেক শনিবার আমি না হয় মার কাছে আসব। বছরে 100 পাউন্ড দিতেও রাজি হলেন উনি। বলাই বাহুল্য প্রস্তাবটা খুব একটা খারাপ নয়, বিশেষ করে সেই সময় আমাদের যা অবস্থা, এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। আমতা না করে রাজি হয়ে গেলাম। তারপর একদিন তল্পে নিয়ে আস্তানা গাড়লাম ফার্নহ্যাম থেকে প্রায় মাইল 6 দূরে শিলটন গ্র্যাঞ্জে। মিস্টার ক্যারুথাস বিপত্নী, তাই ঘরকন্যার কাজ দেখাশোনা করার জন্য মিসেস ডিকসন নামে একজন বর্ষীয়সী লেডি হাউসকিপারকে এনেছিলেন সংসারে। মিসেস ডিকসনকে দেখলেই বোঝা যায় বেশ সম্ভ্রান্ত ঘরে তার জন্ম। আমার ছাত্রীটিও বড়ই ভালো। মোটের উপর সব দেখে শুনে খারাপ লাগলো না এবং রাতারাতি নসিব খুলে যাওয়ার জন্যে অবাকই হলাম খুব। মিস্টার ক্যারুথাসের চমৎকার ব্যবহারের কথা কি আর বলবো, এছাড়া গান বাজনার উপর তার অনুরাগও কম ছিল না। প্রত্যেকটা সন্ধেই আমরা তাই সুন্দরভাবে উপভোগ করতাম। প্রত্যেক শনিবার শহরে আসতাম মাকে দেখার জন্য। আমার এই সুখের জীবনে প্রথম অশান্তির সূত্রপাত হলো ওই লাল গুফো মিস্টার উডলির ধূমকেতুর মতো আবির্ভাবে। লোকটা এসেছিল মাত্র মাসখানেক থাকার জন্যে, কিন্তু আমার কাছে এই একটা মাসই 3 মাসের মতো লম্বা মনে হয়েছে। শুধু 1 নম্বরের বজ্জাক বললেও কম বলা হয়।
অতি ভয়ঙ্কর চরিত্রের লোক এই মিস্টার উডলি। ইতরের মতো প্রত্যেকের সাথে ব্যবহার, কিন্তু আমার কাছে সে ইতরের চাইতেও অধম। তার গা ঘিনঘিনে প্রেম নিবেদন, টাকা পয়সার দম্ভ, এবং তাকে বিয়ে করলে লন্ডনের সবচেয়ে সেরা হীরের উপহারের লোভনীয় প্রস্তাবেও যখন কাজ হলো না, তখন একদিন ডিনারের পর আমাকে দুহাতে জড়িয়ে ধরে দিব্যি করে সে বললে, সুন্দরী, তোমার ওই ঠোঁট দুটো আমার ঠোঁটের না মিশলে আমার যে রেহাই নেই। কি কি আসরিক শক্তি লোকটার গায়ে! ঠিক এই সময় মিস্টার ক্যারুথাস এসে না পড়লে শেষ পর্যন্ত কি যে হতো ভগবানই জানেন। উনি এসেই আমায় মুক্ত করলেন লোকটার ক্লেদাক্ত সাপের মতো বাহুপাশ থেকে। তারপরে এক ঘুষিতে তাকে শুয়ে দিলেন মেঝের উপর। সে এক রক্তারক্তি কাণ্ড। কিন্তু এই আশাই লোকটার যে শেষ আশা তা নিশ্চয়ই বুঝেছেন। পরের দিন মাপ চাইলেন মিস্টার ক্যারুথাস। আর কোনোদিন যে এভাবে আমাকে লাঞ্ছিত হতে হবে না সেই আশ্বাসও দিলেন। সেদিন থেকে আর মিস্টার উডলির শ্রীমুখ আমি দেখিনি। মিস্টার হোমস, এবার আসল ব্যাপারে আসা যাক, অর্থাৎ যে কারণে আপনার কাছে আসা পরামর্শের জন্য। প্রথমেই বলি, প্রতি শনিবার দুপুর 12টার আগেই সাইকেলে করে আমায় ফার্নহ্যাম স্টেশন আসতে হয় 12:22 ট্রেন ধরে আসার জন্য। শিল্টন গ্র্যাঞ্জ থেকে স্টেশনে আসার পথটা বড়ই নির্জন। বিশেষ করে এক জায়গায় তো বলতে গেলে 24 ঘন্টায় খাঁ রাস্তাটা। শার্লিংটন হলের চারদিক ঘিরে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের কিনারা থেকে শার্লিংটন হিথ পর্যন্ত মাঝের মাইলখানেক রাস্তায় দিন দুপুরেও জনপ্রাণীর সাড়া পাওয়া যায় না, এতটাই নির্জন। ক্রুক্সবেরি হিলের কাছে হাই রোডে না পৌঁছানো পর্যন্ত দু একটা গাড়ি ঘোড়া কি চাষি মজুরের দেখা পাওয়াও সম্ভব না। এইরকম ফাঁকা রাস্তা চট করে দেখা যায় না। তো সপ্তাহ 2-1 মতো আগে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছনে তাকাতে দেখলাম প্রায় 200 গজ দূরে একটা লোককে। তারও বাহন একটা 2 চাকার সাইকেল। লোকটার গালে কালো কুচকুচে ছোট দাড়ি। বয়সের দিক দিয়ে না বুড়ো না জোয়ান বলেই মনে হলো। ফার্নহ্যাম পৌঁছানোর আগে আর একবার পেছনে তাকিয়ে তাকে আর দেখতে পেলাম না, কাজেই এই সম্বন্ধে আর কিছু ভাবিনি। কিন্তু মিস্টার হোমস, আশ্চর্য হলাম তখনই যখন সোমবার ফেরার পথে একই লোককে দেখলাম একই রাস্তায় একই দ্বিচক্রযানে। বিষয় আরও বাড়ল যখন এই ব্যাপারটা ঠিক আগের মতোই ঘটল পরের শনিবার আর সোমবারেও। তার আর আমার মধ্যেকার ব্যবধানটা রেখে দিল লোকটা। আমার উপর নির্যাতনেরও কোনো চেষ্টা করলে না, তবুও কেন জানি কীরকম বেয়াড়া লাগলো সমস্ত ঘটনাটা। মিস্টার ক্যারুথাসকে বললাম সব। আদ্যপান্ত শুনে ভদ্রলোকের খুব আগ্রহ জেগেছে বলে মনে হলো। আমায় বললেন আমার আশঙ্কার কোনো কারণ নেই, কেননা এই রাস্তা দিয়ে যাতে আমাকে আর সঙ্গীহীন অবস্থা না যেতে হয় সেই জন্য তিনি ইতিমধ্যেই একটা ঘোড়ার গাড়ি অর্ডার দিয়েছেন। এই সপ্তাহেই ঘোড়ার গাড়ি এসে পৌঁছানোর কথা, কিন্তু কী কারণে জানি না তা এলো না। কাজেই আবার সাইকেলে করে রওনা দিতে হলো স্টেশনের দিকে। আমি কিন্তু আজকের সকালের কথাই বলছি। শার্লিংটন হিথের কাছে এসে পেছনে ফিরে তাকিয়েছিলাম। তাকাতেই চোখে পড়ল সেই লোকটাকে। গত 2 সপ্তাহে যেভাবে তাকে দেখেছি ঠিক সেইভাবে 100-2 গজের ব্যবধানে সাইকেল চালিয়ে পিছু নিয়েছে সে। দূরত্বটা সমান রেখেছিল যাতে ভালো করে তার মুখ না দেখতে পাই। কিন্তু লোকটা যে আমার চেনা জানা নয় সে বিষয়ে আমি নিশ্চিত। পরনে গাঢ় রঙের স্যুট, মাথায় কাপড়ের টুপি, কুচকুচে কালো দাড়িটা ছাড়া মুখের আর কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। আজকে আর তেমন ভয় পাইনি, উল্টে খুবই কৌতূহল হচ্ছিল। ঠিক করলাম লোকটা কে, কি তার অভিপ্রায় সব আমাকে জানতেই হবে, যেন তেন প্রকারেণ। গতি কমিয়ে আনলাম সাইকেলে, দেখলাম তার গতিও কমে এসছে। থেমে গেলাম। সেও প্যাডেল ঘোরানো বন্ধ করে দাঁড়িয়ে গেল রাস্তার উপর। আর ফাঁদটা পাতলাম ঠিক তখনই।
রাস্তাটা এক জায়গায় আচমকা মোড় নিয়েছে জানতাম। তীর বেগে সাইকেল চালিয়ে মোড়টা ঘুরেই থেমে গেলাম। প্রতীক্ষায় রইলাম দাড়িওয়ালা লোকটার। জানতাম সেও তীর বেগে মোড় ঘুরেই আমাকে পেরিয়ে যাবে, থামার অবসর পাবে না। কিন্তু আর টিকে দেখতে পেলাম না লোকটার। আবার ফিরে এলাম মোড় ঘুরে। মাইল খানেকের মতো রাস্তার মধ্যে লোকটার ছায়াও দেখতে পেলাম না। আরও আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি যেই জায়গাটার কথা বলছি সেখানে রাস্তাটা দুপাশে কোনো শাখা প্রশাখা না রেখে লম্বালম্বিভাবে এসে মোড় নিয়েছে। কাজেই তার ভোজবাজির মতো মিলিয়ে যাওয়া দেখে আমার তখনকার অবস্থাটা আপনি নিশ্চয়ই এখানে একটু অনুমান করতে পারবেন মিস্টার হোমস। কেসটায় বেশ কিছু ভাবনার খোরাক আছে দেখছি। নিঃশব্দে একচোট হেসে নিয়ে দুহাত ঘষতে ঘষতে বলল হোমস। প্রথমবার মোড় ঘোরার পর থেকে লোকটা উধাও হয়ে গেছে দেখার আগে পর্যন্ত। এই ব্যবধানটা কত মিনিটের বলুন তো? মিনিট 2-3 তো বটেই। মিনিট 2-3-এর মধ্যে তো লোকটার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। তাছাড়া সড়কটার দুপাশে অন্য কোনো রাস্তাও নেই, তাই না? না, নেই। তাহলে যে কোনো একদিকের ফুটপাথে নেমে পড়াই স্বাভাবিক। না, তা সম্ভব নয়। শার্লিংটন হিথের পাশে সে যেখানেই ঘাপটি মেরে থাকুক না কেন আমার চোখ এড়াতো না। তাহলে বাদশাহ দিয়ে সিদ্ধান্ত রইল শুধু একটাই, এবং তা হচ্ছে এই: শার্লিংটন হল যদি রাস্তার আর এক প্রান্তে হয় তাহলে সেদিকেই সটকেছে লোকটা। আর কিছু বলবেন নাকি? না মিস্টার হোমস, আসলে দিন দুপুরে এই কাণ্ড দেখে আমি এমনই ঘাবড়ে গেলাম যে মনে হলো সিধা আপনার কাছে এসে আপনার পরামর্শ না নেওয়া পর্যন্ত শান্তি পাবো না মনে। তাই আর কি। কিছুক্ষণ নীরবে বসে রইল হোমস, তারপর শুধালো, আচ্ছা, যে ভদ্রলোকের সাথে আপনার বিয়ের সম্বন্ধের পাকাপাকি হয়ে রয়েছে তিনি কোথায় থাকেন? কভেন্ট্রিতে, মিডল্যান্ড ইলেকট্রিক কোম্পানিতে কাজ করে ও। আচমকা দেখা দিয়ে আপনাকে চমকে দেওয়ার মতলব নেই তো তার? মিস্টার হোমস, আপনি তাকে চেনেন না। আপনার জন্য গুণমুগ্ধ কেউ আছে নাকি? সিরিলের সঙ্গে আলাপ হওয়ার আগে কয়েকজন ছিল। তারপর ধরুন এই উডলি নামধারী বিকট লোকটাকে অবশ্য ওকে গুণমুগ্ধের শ্রেণীতে ফেলবেন কিনা সে একান্তই আপনার বিচার। আর কেউ? আমতা আমতা করতে থাকে মিস স্মিথ। কে সে? শুধালো হোমস। আমার মনের ভুলও হতে পারে মিস্টার হোমস, কিন্তু মাঝে মাঝে কেমন জানি মনে হয়েছে মিস্টার ক্যারুথাস আমার সম্বন্ধে একটু বেশি সচেতন। দেখুন, একই বাড়িতে দিনের পর দিন থাকতে থাকতে ঘনিষ্ঠ হয়ে ওঠা স্বাভাবিক। প্রতি সন্ধ্যায় তার বাজনা টাজনাগুলো আমি বাজাই। মুখ ফুটে কোনোদিনই কিছু বলেননি, সেদিক দিয়ে উনি কিন্তু নিখুঁত ভদ্রলোক। কিন্তু কি বলুন তো, মেয়েদের মন তো ধুলো দেওয়াটা বড়ই কঠিন। হ্যাঁ, গম্ভীর হয়ে উঠল হোমস। ভদ্রলোক কি করেন? খুবই বড় লোক বলেই তো জানি। গাড়ি ঘোড়া তো নেই? না থাকলেও খুবই সচ্ছল অবস্থা। সপ্তাহে 2-3 দিন করে উনি শহরে যান। দক্ষিণ আফ্রিকায় সোনার শেয়ার নিয়ে নাওয়া খাওয়া প্রায় ভুলেছেন বললেই চলে। মিস স্মিথ, নতুন কিছু ঘটলেই আমাকে জানাবেন। আপাতত আমি খুবই ব্যস্ত, তবু কথা দিচ্ছি আপনার কেসটা নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার হবে। ইতিমধ্যে আমাকে না জানিয়ে হট করে কিছু করে বসবেন না যেন। মিস স্মিথের পায়ের শব্দ সিঁড়িতে মিলিয়ে যাওয়ার আগেই হারিয়ে যাওয়া চিন্তার খেই ধরতেই যেন পাইপটার দিকে হাত বাড়িয়ে হোমস বললে, কেসটার কতগুলো পয়েন্ট আর ইঙ্গিত লক্ষ্য করার মতো। একটা পয়েন্ট আমিও লক্ষ্য করেছি জানো। একই জায়গায় বারবার রোড সাইড রোমিও দেখা দিচ্ছে কেন? এক্স্যাক্টলি। যাক, প্রথমেই আমাদের জানা দরকার শার্লিংটন হলের বাসিন্দারা কারা। তারপর মিস্টার ক্যারুথার্স আর উডলির আচার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ দুজনে। তাই যদি হয় তাহলে ওদের মধ্যেকার আসল সম্পর্কটাই বা কি? আর র্যালফ স্মিথের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার বেলায় ওদের দুজনেরই বা এত আগ্রহ দেখা যাচ্ছে কেন? আর একটা পয়েন্ট, দ্বিগুণ বেতন দিয়ে যিনি গভর্নেন্স নিয়ে আসেন বাড়ি থেকে 2 মাইল দূরে স্টেশন যাতায়াত করার জন্য তিনি গাড়ি ঘোড়া রাখেন না। এই কেমনতর ব্যবস্থা? মাই ডিয়ার ওয়াটসন, সত্যিই কিরকম খাপছাড়া লাগছে, তাই না? তুমি যাবে নাকি? না হে না,
গেলে তোমাকেই যেতে হবে। এসব সামান্য ব্যাপার নিয়ে আমি আমার মূল্যবান গবেষণার ব্যাঘাত করতে চাই না। সোমবার সকাল সকাল ফার্নহ্যামে পৌঁছে শার্লিংটন হিথের কাছাকাছি কোথাও ঘাপটি মেরে বসে থাকবে। সোমবার সকালে ফার্নহ্যাম স্টেশনে নেমে শার্লিংটন হল খুঁজে বার করতে বিশেষ বেগ পেতে হলো না। মিস স্মিথের শনি সোমবারের অ্যাডভেঞ্চারের সিনটি দেখলে ভুল হওয়া অসম্ভব। এমন জায়গায় দাঁড়ালাম যাতে হলের দুদিকের তোরণ ছাড়াও দুপাশে প্রসারিত রাস্তার বহু দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। এতক্ষণ জনপ্রাণীর সাড়া ছিল না রাস্তায়। আমি ঝোপের আড়ালে দাঁড়াতে না দাঁড়াতেই যেদিক দিয়ে এসেছি তার উল্টো দিকের রাস্তায় দেখলাম একটা চলন্ত সাইকেল। সাইকেলটা আসছে আমার দিকেই। চালকের পরনে কুচকুচে কালো স্যুট, একগাল কালো দাড়িও চোখে পড়ল। শার্লিংটন জমির শেষাশেষি এসে লাফিয়ে সাইকেল থেকে নেমে পড়ল কৃষ্ণবেশ সাইক্লিস্ট। সাইকেলটাকে টেনে নিয়ে ঝোপের একটা ফাঁকে অদৃশ্য হয়ে গেল সে। মিনিট 15 সব চুপচাপ। তারপরই দেখা গেল আর একটা সাইকেল। স্টেশনের দিক থেকে আসছে মিস স্মিথ। এদিকে সেদিকে তাকাতে তাকাতে শার্লিংটন ঝোপের কাছাকাছি আসতেই লুকোনো জায়গা থেকে কৃষ্ণবেশ লোকটা চট করে বাইরে বেরিয়ে এসে লাফিয়ে উঠল সাইকেলের ওপর এবং শুরু হলো মিস স্মিথের পিছু নেওয়া। ধুধু মাঠের মধ্যে ফিতের মতো রাস্তার ওপর চোখে পড়ল শুধু এই দৃশ্যই, ধাবমান দুটি মূর্তি। রানীর মতো মাথা তুলে সিটের ওপরে সিধে হয়ে বসে মিস স্মিথ, আর তার পেছনে হ্যান্ডেলবারের ওপর একটু ঝুঁকে পড়ে কালো স্যুট পরা রহস্যময় লোকটা। হাবভাব তার বিচিত্র, ঠিক যেন চোরের মতো। পেছন ফিরে একবার তাকালো মিস স্মিথ, তাকিয়ে স্পিড কমিয়ে দিল। সঙ্গে সঙ্গে পেছনের সাইকেলেরও স্পিড কমল। দাঁড়িয়ে গেল মিস স্মিথ। কালো দাড়িও ব্রেক কষে দাঁড়ালো। মাঝখানে রইল অন্ততপক্ষে 102 গজের ব্যবধান। এরপরেই মিস স্মিথ যা করল তা যেমনই অপ্রত্যাশিত তেমনই চমকপ্রদ। সাহসের বলিহারি যাই মেয়েটার। আচমকা সাইকেল ঘুরিয়ে নিয়ে তীর বেগে লোকটার দিকে ছুটে এলো সে। কালো দাড়িও কম চটপটে নয়। চোখের পলক ফেলার আগেই সেও সাইকেল ঘুরিয়ে নিয়ে বো বো করে ছুটল যেদিক থেকে আসছিল সেই দিকে। পড়ি কি মরি করে সে পালানোর দৃশ্য দেখার মতোই বটে। কিছুক্ষণ পরেই অবশ্য আবার ফিরে এলো মিস স্মিথ। এবার পেছনকার নীরব সঙ্গীকে উপেক্ষা করে সিধে সামনের দিকে এগিয়ে গেল সে। তার সিধে হয়ে সামনের দিকে তাকানোর ভঙ্গিমা দেখে মনে হলো দম্ভ এই মেয়েটাকেই মানায় বটে। লোকটাও ছিনে জোকের মতো আবার পিছু পিছু আসছিল। মাঝখানের ব্যবধান সেই 200 গজ। তারপর পথের বাঁকে দুজনেই হারিয়ে গেল আমার চোখের সামনে থেকে। আমি তৎক্ষণাৎ বেরিয়ে না পড়ে তখনও ঘাপটি মেরে রইলাম আমার লুকোনো জায়গায়। থেকে ভালোই করেছিলাম, কেননা কিছুক্ষণের মধ্যে দেখলাম আস্তে আস্তে ফিরে আসছে লোকটা। হলের তোরণের দিকে মোড় নিয়ে সাইকেল থেকে নেমে পড়ল সে। গাছপালার ফাঁকে তাকে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে দেখলাম। দুহাত তুলে বোধহয় নেকটাই ঠিক করছিল। তারপর আবার সাইকেল চালিয়ে হলের দিকে চলে গেল সে। আমি গাছগাছরা গুল্মের মধ্যে দিয়ে দৌড়ে গিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে উঁকি দিলাম সেদিকে। অনেক দূরে দেখতে পেলাম ধোঁয়া ধোঁয়া রঙের অনেক পুরনো বাড়ি। অনেক উঁচু পর্যন্ত ঠেলে উঠেছিল টিউডার চিমনিগুলো। কিন্তু রাস্তাটা এমন একটা ঘন ঝোপের মধ্যে দিয়ে গেছে যে লোকটা টিকিও আর দেখতে পেলাম না। না পেলাম, কিন্তু বলতে নেই কাজটা আমার বৃথা যায়নি। কাজ হয়েছে যথেষ্ট। সুতরাং বেশ মনে হাঁটা দিলাম ফার্নহ্যামের দিকে। লোকাল হাউস এজেন্ট শার্লিংটন হল সম্বন্ধে খবর দিতে পারল না আমায়, তবে পল মলের একটা নামকরা ফার্মের রেফারেন্স দিলে। বাড়ি আসার পথে সেখানে ঢু মেরে এলাম। রিপ্রেজেন্টেটিভের কাছে শুনলাম
এ গরমে আর শার্লিংটন হল পাওয়া সম্ভব নয়, বড় দেরি হয়ে গেছে। মাসখানেক আগে মিস্টার উইলিয়ামসন নামে এক ভদ্রলোক ভাড়া নিয়েছেন বাড়িটা। ভদ্রলোকের বয়স হয়েছে এবং চেহারা দেখলে হেজিপেজি বলেও মনে হয় না। এজেন্ট ভদ্রলোকের বিনয় মাটি স্পর্শ করে বটে, কিন্তু এর বেশি আর কিছু বলতে সে রাজি হল না, কেননা মিস্টার উইলিয়ামসনের সব ব্যাপার নিয়ে আলোচনা করা তার শোভা পায় না। সেদিন সন্ধ্যায় আমার সুদীর্ঘ রিপোর্ট পেশ করলাম মিস্টার শার্লক হোমসের কাছে। কান খাড়া করে সব শুনল হোমস। আশা করেছিলাম ছোটোখাটো দু একটা সাবাস কিংবা বাহবা অথবা ব্র্যাভো মাই ডিয়ার ওয়াটসন এরকম জাতীয় কিছু প্রশংসা শুনতে পাবো ওর মুখ থেকে, কিন্তু সেসবের ধার দিয়েও গেল না হোমস। উল্টে ওর রসকসহীন মুখ আরও বেশি কঠোর হয়ে উঠতে লাগলো আমার বর্ণনার তালে তালে, এবং আমি যা করেছি আর যা করিনি তার ওপর এমন চোখা চোখা মন্তব্য ছাড়তে শুরু করলে যে কহতব্য নয়। মাই ডিয়ার ওয়াটসন, তোমার লুকোনোর জায়গা নির্বাচনই ভুল হয়েছে। ঝোপের পেছনে থাকা উচিত ছিল না তোমার, তাতে লোকটাকে কাছ থেকে ভালো করে দেখতে পেতে। বেশ কয়েকশো গজ দূর থেকে যা দেখছো মিস স্মিথ দেখেছে তার থেকেও অনেক বেশি, সুতরাং তোমার রিপোর্টে বেশি তথ্যের আশা করা অন্যায়। মিস স্মিথের ধারণা লোকটাকে সে চেনে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে চেনে। তা না হলে লোকটা অমন মরিয়া হয়ে পালাবার চেষ্টা করবে কেন? বাজে মেয়েটা তার কাছাকাছি এসে তাকে চিনে ফেলে, ভয় সেটাই, তাই না? লোকটা হ্যান্ডেলবারের ওপর ঝুঁকে পড়েছিল বললে, তাহলেই দেখো এখানেই নিজের মুখ আড়াল করবার প্রচেষ্টা। ওয়াটসন, যাচ্ছে তাই রকমের বাজে কাজ করে এসেছো তুমি। লোকটা বাড়ি থেকে ফিরে যেতেই তোমার খেয়াল হলো লোকটার পরিচয় জানার, আর তাই তুমি এলে লন্ডন হাউসের এজেন্টের কাছে। একটু গরম হয়ে উঠি আমি। তাছাড়া আমার কি করার ছিল শুনি? কাছাকাছি কোনো পাবলিক হাউসে যাওয়া। কান্ট্রি সাইডে সব রকম মুখরোচক আলোচনার কেন্দ্র হলো পাবলিক হাউস। পরের দিন সকালে মিস স্মিথের কাছ থেকে একটা চিঠি পেলাম। আমি যা যা দেখেছি তারই সংক্ষিপ্ত অথচ নির্ভুল বর্ণনা ছিল চিঠিতে, কিন্তু রিপোর্টের সারাংশ তাতে নেই। ছিল, মিস্টার হোমস, অকপটে সব কথা আপনাকে খুলে লিখছে এবং আমার বিশ্বাস এদিক দিয়ে আপনার উপর আমার অগাধ আস্থা কোনোদিনই ক্ষুণ্ণ হবে না। এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। মিস্টার ক্যারুথাস আমাকে বিয়ের প্রস্তাব করেছেন। আমার প্রতি তার গভীর ভালোবাসা যে সত্যই নিখাদ সেই বিষয়ে আমার তিলমাত্র সন্দেহ নেই, কিন্তু আমি যে বাগদত্তা। আমার প্রত্যাখ্যান খুবই সিরিয়াসলি নিয়েছেন মিস্টার ক্যারুথাস, কিন্তু কোনো রকম উচ্ছ্বাস বা উত্তেজনা দেখাননি। অত্যন্ত ভদ্রভাবে শুনেছেন তিনি আমার বক্তব্য। বুঝতেই পারছেন এরপর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চিঠি পড়া শেষ হলে চিন্তা ঘন চোখে হোমস বললে, আমাদের ইয়ং ফ্রেন্ড দেখছি ক্রমশই গভীর জলে তলিয়ে যাচ্ছে। না, হ্যাঁ, এবার আমার একটু যাওয়ার দরকার। আজই বিকেলে রওনা হব। সঙ্গে আগে থেকেই ভেবে রাখা দু একটা থিওরিও পরখ করতে হবে। রাত করে বাড়ি ফিরল। হোমসের অভিযান যে শান্তিময় হয়নি তা ওকে দেখা মাত্র বুঝলাম। এক ঠোঁট কাটা, কপালের ওপর একটা বিরাট ঢিপি, তাছাড়া চেহারাময় এমন একটা ভাব যে ওকে দেখা মাত্র স্কটল্যান্ড ইয়ার্ড উল্লসিত হয়ে উঠত একটা তদন্তের সুযোগ পাওয়া গেছে ভেবে। হোমস কিন্তু এই আজব অ্যাডভেঞ্চারে বিলক্ষণ পুলকিত। সব কথা বলতে বলতে কতবার যে হাসতে হাসতে গড়িয়ে পড়ল তার আর ইয়ত্তা নেই। তোমাকে আগেই বলেছিলাম কান্ট্রি সাইডে 5 জনে বসে আড্ডা মারে এমন জায়গা খুঁজে বার করতে। ফার্নহ্যামে নেমে এরকম জায়গা বার করতে বিশেষ বেগ পেতে হলো না আমার। মদের আড্ডায় গিয়ে বসতে সে লোকটার সঙ্গে আলাপ হলো। তার আবার কিছু নিজস্ব জায়গা জমি বাড়িঘর তোর আছে, একটু বেশি বকা স্বভাব লোকটার। কাজেই যা চাইছিলাম সবই শুনলাম তার কাছে।
উইলিয়ামসন লোকটার সাদা রঙের এক গাল দাঁড়িয়ে আছে। সামান্য কয়েকটা চাকর বাকর নিয়ে শার্লিংটন হলে একলাই থাকেন ভদ্রলোক। গুজব ভদ্রলোক এককালে পাদ্রী ছিলেন অথবা এখনো আছেন, কিন্তু হলে থাকতে থাকতে তার কীর্তিকলাপের দু একটা যা নমুনা শুনলাম, তার জপতপ ধর্মকর্ম যার কাজ তার পক্ষে শোভা পায় না। ক্লেরিক্যাল এজেন্সিতে খোঁজ নিয়ে জানলাম এরকম একটা নাম তাদের অর্ডারেও এককালে ছিল, কিন্তু লোকটার কাজকর্মের রেকর্ড অতি জঘন্য, শোনার মতো নয়। বাচাল লোকটার পেট থেকে আরও কথা বের করে নিলাম। প্রতি সপ্তাহে শনি রোববার নাগাদ অনেকের আগমন ঘটে শার্লিংটন হলে। বিশেষ করে একজনের কথাই বললেন ভদ্রলোক। লোকটার নাম মিস্টার উডলি। লাল লাল গোঁফ। অনেক দিন পর্যন্ত তাকে এক নাগারে হলে থাকতেও দেখা গেছে। ঠিক এই সময় হলো বিপত্তি। যার সম্বন্ধে এত কথা, সে মিস্টার উডলি যে স্বয়ং পাশের ঘরে পিপে থেকে গড়িয়ে বিয়ার খাচ্ছিল তা কি আর আমি জানি চাই? শুধু মদ্যপানই করেনি, আর পেতে আমাদের সব কথাই শুনেছে। কথার মাঝে গটগট করে ঘরে ঢুকেই শুরু হলো অশ্রাব্য গালিগালাজের সঙ্গে অজস্র প্রশ্নবান। কে আমি, কি আমার অভিপ্রায়, এইসব প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি? কথাবার্তা বেশ বলে লোকটা, সে কি বচনে তোর, বিশ্লেষণগুলো বড় চোখা চোখা। বৃষ্টির মতো গালিবর্ষণ শেষ হলো মোক্ষম একটা ঘুষি ঝেড়ে। পেছন দিক থেকে হাত ঘুরিয়ে তার মারখানা দেখার মতো। বরাত মন্দ, ঘুষিটা একেবারে এড়িয়ে যেতে পারলাম না। তার পরের মিনিট কটা কিন্তু অতি উপাদেয়। বা হাতের সিধে মার, ওই একবারই। পাকা বদমাশ হলে কি হবে, মিস্টার উডলিকে বাড়ি যেতে হলো গাড়িতে, আর আমার অবস্থাটা তো দেখছই। কান্ট্রি সাইডে অভিযান শেষ হলো বটে, তবে স্বীকার করতে লজ্জা নেই এই সময়টা ভালো কাটালেও লাভ বিশেষ কিছু হয়নি। সারে বর্ডার থেকে তুমি যা জেনেছ তার থেকে এমন কিছু বেশি জানিনি আমি। বৃহস্পতিবার আর একটা চিঠি পেলাম মিস স্মিথের কাছ থেকে। মিস্টার হোমস, শুনে নিশ্চয়ই খুব বেশি অবাক হবেন না, আমি মিস্টার ক্যারুথাসের চাকরি ছেড়ে দিচ্ছি। মুঠো মুঠো টাকা মাইনে দিলেও এরকম অস্বচ্ছন্দ আবহাওয়ার মধ্যে এত আড়ষ্টভাবে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়। শনিবার শহরে আসছি এবং আর ফেরার কোনো ইচ্ছে নেই। মিস্টার ক্যারুথাসই গাড়ির ব্যবস্থা করেছেন, কাজেই ফাঁকা রাস্তায় বিপদের আশঙ্কা আর নেই। অবশ্য সত্যিকারের বিপদাপদ কোনো কালে ছিল কি না তা আমার জানা নেই। শুধু মিস্টার ক্যারুথাসের সঙ্গে মন কষাকষি হওয়ার জন্যই আমি চাকরি ছাড়ছি না। আরও একটা বিশেষ কারণ আছে। মিস্টার উডলি লোকটা আবার দেখছে এসে জুটেছে। জন্ম থেকেই লোকটাকে যেমন কুৎসিত দেখতে তেমনি ভয়ঙ্কর, কিন্তু ইদানিং দেখছি ওর এই বিভৎস রূপ আরও খোলতাই হয়েছে। নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল লোকটার। মুখের আদলটাই পাল্টে গেছে মনে হলো, চেনাই মুশকিল। জানলায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম মিস্টার ক্যারুথাসের সঙ্গে খুবই উত্তেজিতভাবে হাত মুখ নেড়ে কথা বলছে সে। অনেকক্ষণ ধরে কথা হলো দুজনের। শেষকালে যেন মিস্টার ক্যারুথাসও বেশ উত্তেজিত হয়ে উঠেছেন মনে হলো। গম্ভীরভাবে হোমস বলল, ওয়াটসন, যা ভয় করেছিলাম তাই। মেয়েটাকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আমাদের কর্তব্য এখন শেষবারের মতো স্টেশনে আসার সময়ে বেচারির উপর কেউ যেন উৎপাত না করে তা দেখা। ভাইয়া, আগামী শনিবার সকালে আমরা দুজনেই রওনা দিচ্ছি। এরকম একটা আশ্চর্য অথচ অসম্পূর্ণ তদন্তের পরিশেষটা আর যাই হোক অবাঞ্ছিত যাতে না হয়, আর তা তো আমাদের দেখা দরকার। বালি ঢাকা চওড়া রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে আমি আর হোমস বুক ভরে সকালের তাজা বাতাস নিয়ে পাখি পাখালির মিষ্টি গান শুনতে শুনতে বসন্তের ছোঁয়া অনুভব করলাম দেহের অনুপরমাণুতে। ক্রুক্সবেরি হিলের কাছের রাস্তাটা একটু ওপর দিকে উঠে গেছিল। এইখান থেকে চোখে পড়ল লম্বা লম্বা পুরনো ওক গাছের মাথা ছাড়িয়ে উঠেছে কালো কুটিল চেহারার শার্লিংটন হল। ওক গাছগুলো তো পুরনো বটেই, কিন্তু তাদের থেকেও আরও বেশি স্থবির মনে হচ্ছিল হলটাকে, যার প্রতিটি ইঁটে
প্রতিটি পাথরে অগন্তি বছরের অনেক ইতিহাস লেখা। সবুজ গাছপালা আর বাদামি রঙের ঝোপঝাড়ের মাঝখানকার লালচে হলদে ফিতের মতো সুদীর্ঘ পথটা আঙুল দিয়ে দেখালো হোমস। অনেক দূরে দেখলাম ছোট্ট একটা কালো ফুটকি একটা গাড়ি আসছে আমাদের দিকেই। দেখেই অসহিষ্ণুভাবে এই যা বলে চিৎকার করে উঠল হোমস। আধ ঘন্টার মতো সময় হাতে রেখেছিলাম, কিন্তু ও গাড়ি যদি মিস স্মিথের হয় তাহলে তো দেখছি অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছে সে আগের ট্রেনটা ধরার আশায়। বুঝছেন, শার্লিংটনে ওর সঙ্গে দেখা হবে বলে আমার মনে হয় না। আমরা পৌঁছানোর আগেই শার্লিংটন পেরিয়ে যাবে ওর গাড়ি। চড়াইটা পেরিয়ে আসার পর থেকেই গাড়িটা আর দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু গতিবেগ আমাদের এমনই বেড়ে গেল যে আমার মতো কুঁড়ে মানুষের 24 ঘন্টায় যার হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা কাজ, আত্মারাম তো খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। বলা বাহুল্য পিছিয়ে পড়লাম আমি। হোমসের কথা আলাদা। প্রথমত এরকম দৌড়ঝাঁপ করার ঝামেলা তো তাকে বলতে গেলে 12 মাসই পোহাতে হয়। তাছাড়া ওর এই অফুরন্ত নার্ভাস এনার্জির ভান্ডার ভাঙিয়ে যেভাবে খুশি যতক্ষণ খুশি নিজের উদ্যম শক্তিকে জিয়ে রাখতে পারেও। কাজেই তার ক্যাঙ্গারুর মতো লাফিয়ে চলার এতটুকু মন্দগতি দেখা গেল না। আমাদের মধ্যকার ব্যবধান তখন প্রায় 100 খানেক গজ। আচমকা স্তব্ধ হলো ওর ক্যাঙ্গারু লাফ। মুহূর্তেই দুহাত শূন্যে ছুঁড়ে এমন ভা করলে যেন নিরাশায় দুঃখে নিঃশেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পথের বাঁকে দেখা গেল 2 চাকার একটা ঘোড়ার গাড়ি। কদম চালে মোড় ঘুরেই গড় গড় ঝনঝন শব্দে তীর বেগে গাড়িটা ধেয়ে আসতে লাগলো আমাদের দিকে। দৌড়তে দৌড়তে চিৎকার করে উঠল হোমস। ভীষণ দেরি হয়ে গেছে, বুঝছেন না, খুব 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 দেরি করে ফেলেছি আমরা। আমিও ততক্ষণে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছি ওর পাশে পাশে। গাধা, বোকা গাধা আমি। আগে ট্রেনের জন্য তৈরি হয়ে আসা উচিত ছিল আমার। মেয়েটাকে ওরা কিডন্যাপ করলো, বুঝছেন, কোনো করতে পারে। ভগবান জানেন ওদের কি মর্জি। রাস্তা জুড়ে দাঁড়াও, থামিয়ে দাও ঘোড়াটাকে। ফাঁকা ঘোড়ার গাড়িটাকে থামালাম। ঠিক আছে, উঠে পড়ো চটপট, দেখা যাক আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করা যায় কিনা। লাফ মেরে গাড়িটায় দুজনে উঠে পড়ার পর হোমস লাগাম ধরে মুখ ঘুরিয়ে দিল ঘোড়ার। তারপরেই শন করে বাতাস কেটে চাবুকের এক ঘা, যেন উড়ে চললাম আমরা। বাঁকটা ফেরার সঙ্গে সঙ্গে শার্লিংটন হল আর ঝোপের মধ্যেকার সুদীর্ঘ রাস্তাটা ভেসে উঠল চোখের সামনে। সজোরে হোমসের হাত আঁকড়ে ফিসফিসিয়ে উঠলাম, হোমস, এই সেই লোক। থামুন। সাইকেলটা টেনে এনে আমাদের রাস্তা বন্ধ করে চিৎকার করে উঠল লোকটা। আমার কোলে লাগামটা ছুঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে নেমে পড়ল হোমস। আপনাকেই খুঁজছিলাম। মিস ভায়োলেট স্মিথ কোথায়? দ্রুত অথচ পরিষ্কার গলায় বলে গেল হোমস। আমিও তাই জিজ্ঞেস করছি আপনাকে। তারই গাড়ি হাঁকিয়ে এলেন আর জানেন না সে কোথায়? এদিকে আস্তে আস্তে রাস্তায় চোখে পড়লো গাড়িটা ফাঁকা, কাউকে ভেতরে দেখিনি। মিস স্মিথ বিপদে পড়েছেন ভেবে গাড়ি হাঁকিয়ে চলে এলাম এদিকে। হে ভগবান, হে ভগবান, এ কি হলো? কি করি আমি এখন? হতাশায় একেবারে যেন খুঁড়িয়ে ভেঙে গেল দাড়িওয়ালা আগন্তুক। শেষ পর্যন্ত ওই কুত্তা উডলি আর পাজির পাঝাড়া গাইয়া পাদরিটার খপ্পরেই পড়ল মেয়েটা। আসুন আসুন, সত্যি যদি ওর বন্ধু হয়ে থাকেন আপনারা, তাহলে চলে আসুন আমার পেছনে পেছনে। আমার পাশটিতে শুধু থাকুন। যেভাবেই হোক বাঁচাবই ওকে। তাতে যদি শার্লিংটনের বনে লাশও পড়ে থাকে, এ শর্মা পেছবে না। উদ্ভ্রান্তের মতো এক হাতে পিস্তল নিয়ে ঝোপের মাঝে একটা ফাঁকের দিকে দৌড়ালো লোকটা। হোমস তার পিছু নিল। আমিও ঘোড়াটাকে ঘাস খাওয়ার সুযোগ দিয়ে লেগে রইলাম তার পেছনে। কাদা চটচটে রাস্তার ওপর কয়েকটা পায়ের ছাপ দেখিয়ে হোমস বললে, এই তো, এই পথেই ওরা এসেছে দেখছি। আরে রে, এগিয়ে দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে যান। ঝোপের মধ্যে কে? বছর 17 বয়সের একটা ছোকরা রক্তাক্ত মুখে পড়েছিল ঝোপের মাঝে। আগন্তুক উত্তেজিতভাবে বললেন, এই যে দেখছি পিটার, এই ছোকরাই তো মিসেস স্মিথের গাড়ি চালিয়ে আনলোই মাত্র। জানোয়ারগুলো ওকে শুধু টেনেই নামায়নি,
ডান্ডার গায়ে সাংঘাতিক জখমও করেছে দেখছি, বেচারি। কিন্তু কিন্তু ওকে এখন এইভাবেই ফেলে রেখে যেতে হবে? আমরা ওর পাশে থেকেও তো এখন কিছু করতে পারছি না। মেয়েটাকে আমাদের বাঁচাতেই হবে। নারী জীবনের চরমতম দুর্ভাগ্যের হাত থেকে যেভাবেই হোক তাকে রক্ষা করতেই হবে। গাছপালার ফাঁক দিয়ে আঁকা বাঁকা রাস্তা পেয়ে ক্ষিপ্তের মতো দৌড়তে লাগলাম আমরা। চারদিক ঘেরা বাগানের কাছাকাছি গিয়ে হোমস দাঁড়িয়ে গেল। বাড়ির দিকে ওরা যায়নি, এই তো বাদিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে, এই যে এদিকে লরেলা ঝোপের পাশে। আচম্বিতে আকাশ বাতাস ফালাফালা হয়ে গেল এক আতিক্ষ আর্তচিৎকারে। নিশ্চিম বিভীষিকায় যেন রিনঝিন করে উঠল সে চিৎকার। শব্দটা এলো আমাদের সামনেই ফুলে ফুলে ঢাকা ঘন সবুজ ঝোপের ভেতর থেকে। কেঁপে কেঁপে উঠছিল চিৎকারটা। তারপরেই আচমকা সব চুপ হয়ে গেল। শুধু শুনলাম গলার মধ্যকার চাপা ঘর ঘর শব্দ, যেন দম বন্ধ হয়ে যাচ্ছে তার। এদিকে খেলার মাঠে আছে ওরা। চেঁচাতে চেঁচাতে ঝোপের মধ্যে দিয়ে পাগলা হাতির মতো ছুটে গেল আগন্তুক। কাপুরুষ কুকুর কোথাকার! পেছনে আসুন, আপনারা আমার পেছনেই থাকুন। ও বড় দেরি হয়ে গেছে। আয়, এ কি হলো? আচম্বিতে শেষ হয়ে গেল ঝোপঝাড়ের বাধা। এসে পড়লাম ভেলভেটের মতো নরম সবুজ ঘাসের আস্তরণ বিছানো এক টুকরো খোলা জমির ওপর। সবুজ আয়নার মতো টুকরো জমিটার চারপাশে বড় বড় বহু পুরনো ওক গাছের সারি। জমির ওদিকের প্রান্তে দৈত্যের মতো বিরাট একটা ওক গাছের ছায়ায় তিনজন লোকের ছোট্ট একটি দল দাঁড়িয়ে। তিনজনের মধ্যে একটা মেয়ে, মিস স্মিথ। সামনের দিকে মাথা ঝুলে পড়েছিল তার, এবং মনে হলো জ্ঞান নেই। রুমাল দিয়ে মুখটাও বাঁধা দেখলাম। উল্টো দিকে দাঁড়িয়ে পাশবিক চেহারার হোঁতকা মুখ লাল ফো একজন জোয়ান, বোতাম লাগানো চামড়ার গেইটার পরা। দুই পা ফাঁক করে দাঁড়িয়ে সে, এক হাত কোমরে আর এক হাতে দুলছে একটা ঘোড়ার চাবুক। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার দেহের প্রতিটি অংশে ভাবে ভঙ্গিমায় নিষ্ঠুর বিজয়োল্লাস। অপরিসীম ঔদ্ধত্য যেন লিকলিকে চাবুকের মতোই হিলহিল করে উঠছিল। ওদের মাঝে দাঁড়িয়ে আর একজন পুরুষ। লোকটার বয়স হয়েছে, ধোঁয়াটে রঙের একগাল দাড়ি, ওর ওপর ধবধবে সাদা খাটো আলখাল্লা। মাঠের কিনারায় আমরা দেখা দিতেই প্রার্থনার বইটা এমনভাবে সে পকেটে পুরল যেন এইমাত্র বরকনের বিয়ে সাঙ্গ হলো। তারপর মহা ফুর্তিতে ক্রূর প্রকৃতি বরবাবাজির পিঠ চাপড়ে অভিনন্দন জানাতেও ভুল করল না। রুদ্ধশ্বাসে বললাম আমি, বিয়ে হয়ে গেল ওদের? আমাদের গাইড শুধু বললে, চলে আসুন। বলতে বলতে সবুজ ঘাস জমির ওপর দিয়ে উল্কা বেগে সে ধেয়ে গেল সামনের দিকে। পেছনে আঠার মতো লেগে রইলাম হোমস আর আমি। ছুটতে ছুটতে দেখলাম মিস স্মিথ টলমলিয়ে উঠে গাছের গুঁড়িতে হেলান দিয়ে সামলে নিলে নিজেকে। ততক্ষণে আর আমার বুঝতে বাকি নেই যে সাদা আলখাল্লা পরা ধোঁয়াটে দাড়ি আধবুড়ো লোকটাই উইলিয়ামসন। এককালে কিছু সময়ের জন্য পাদ্রিগিরিও সে করেছে। আমাদের দেখেই শ্লেষ ভরে বিনয়ের পরাকাষ্ঠা দেখালো সে বাতাসে মাথা ঠুকে বউ করে। ইতর চেহারার রোডলি লোকটাও মাঠবন কাঁপিয়ে অট্টহাস্য করে উঠল জানোয়ারের মতো। এ হাসি শুধু বিদ্রুপের নয়, বিজয়োল্লাসের। হাসতে হাসতে চাবুক দোলাতে দোলাতে সে এগিয়ে এলো আমাদের পানে। বলল, ওহে বাব, তোমার দাড়িটা এবার সরিয়ে নাও। তোমাকে যখন আমি হাড়ে হাড়েই ছিনে নিয়েছি তখন ও জিনিসটা দেখে আর হাসিও না আমাকে। যাই হোক, সাঙ্গপাঙ্গ নিয়ে সঠিক সময় এসে পড়েছ দেখছি। এসো, মিস উডলির সঙ্গে আলাপ করিয়ে দিই তোমাদের। এ কথার উত্তর আমাদের গাইড যেভাবে দিলে তাতে তাক লেগে গেল আমার। পলক ফেলার আগেই ছদ্মবেশ কষিয়ে ফেলল সে। এক হ্যাঁচকা টানে কয়লা কালো কুচকুচে দাড়ির বোঝা সরিয়ে নিতেই বেরিয়ে পড়ল পরিষ্কার দাড়ি গোঁফ কামানো লম্বাটে ধরনের একটি মুখ। দাড়িটা মাটির উপর ছুঁড়ে ফেলে দিয়ে রিভলভার তুলে এবার লক্ষ্য করলে গোয়ার জাহাবাজকে। কেউটে সাপের মতো হাতের ঘোড়ার চাবুকটা দোলাতে দোলাতে বিপজ্জনকভাবে যে তখনও এগিয়ে আসছিল আমাদের পানে। আমাদের বন্ধু বলল, হ্যাঁ, আমি বব ক্যারোথার্স, আর মেয়েটিকে যেভাবেই হোক উদ্ধার করব আমি। সেজন্য এমন কিছুই নেই এ দুনিয়ায়
যা আমি করতে প্রস্তুত নই। আমি তোমায় আগেই হুঁশিয়ার করে দিয়েছিলাম, ওর গায়ে হাত দিলে কিন্তু ভগবানের দিব্যি আমার কথাটা নড়চড় হবে না, জেনে রেখো। বড় দেরি করে ফেলেছো তুমি। ভায়োলেট এখন আমার বউ না, তোমার বিধবা। চকিতে খানিকটা আগুন ঝলসে উঠল তার রিভলভারের নলটাতে। ফায়ারিংয়ের শব্দ মিলিয়ে যাওয়ার আগেই উডলির ওয়েস্টকোটের সামনেটা ফিনকি দিয়ে বেরোনো রক্তে দেখতে দেখতে ভিজে গেল। আর তো চিৎকার করে এক পাক ঘুরে গেল সে। তারপরেই চিৎপাত হয়ে দড়াম করে আছড়ে পড়ল মাঠের ওপর। কদর্য মুখের রক্তাভা চকিতে মিলিয়ে গিয়ে ফুটে উঠল বিচিত্র ফ্যাকাশে ভয়াবহতা। আধবুড়ো লোকটা তখনও তার সাদা ধরা চুড়ো নামায়নি। নিমেষের মধ্যে এ কাণ্ড হয়ে যেতে এমন অশ্রাব্য গালিগালাজ শুরু করে দিলে যা শোনার দুর্ভাগ্য সারা জীবনে আমার হয়নি। পরক্ষণেই টেনে বার করলে নিজের রিভলভার, কিন্তু তা তুলে ধরার আগেই তার চোখ পড়ল হোমসের উদ্যত রিভলভারের ব্যারেলের ওপর। যথেষ্ট হয়েছে, পিস্তল ফেলুন। ওয়াটসন, তুলে নাও। ওরই মাথা লক্ষ্য করে দাঁড়াও। ধন্যবাদ। ক্যারুথার্স, আপনার রিভলভারটাও দিন আমাকে। মারপিটের আর দরকার নেই। এগিয়ে আসুন, দিয়ে যান রিভলভার। কে আপনি? আমার নাম শার্লক হোমস। হে ঈশ্বর! আমার নাম শুনেছেন দেখছি। পুলিশ না আসা পর্যন্ত তাদের কর্তব্যই করতে হবে আমার। এই, এদিকে এসো। ঝোপঝাড় ঠেলে ফাঁকা মাঠের ওপর এসে দাঁড়িয়েছিল ভয়ার্ত গাড়োয়ানটা। তাকেই চিৎকার করে ডাকলো হোমস। নোটবুকের পাতা ছিঁড়ে খসখস করে কয়েক লাইন লিখল হোমস। এদিকে এসো। যত তাড়াতাড়ি পারো এই চিরকুটটা নিয়ে যাও ফ্রন্ট হ্যামে। পুলিশ স্টেশনে গিয়ে সুপারিনটেন্ডেন্টকে দেবের চিঠিটা। উনি এসে না পৌঁছানো পর্যন্ত আপনাদের প্রত্যেককেই আমার হেফাজতে থাকতে হবে। অত্যন্ত কড়া আর প্রভুত্বময় ব্যক্তিত্ব হোমসের। স্বল্প কথার খবরদারিতে চকিতের মধ্যে অমন একটি খুন খারাপির দৃশ্য এসে গেল তার হাতের মুঠোয়। আমরা প্রত্যেকেই যেন তার হাতের পুতুল হয়ে গেলাম। উইলিয়ামসন আর ক্যারুথার্স আহত উডলিকে ধরাধরি করে নিয়ে গেল বাড়ির ভেতরে। আমি নিয়ে এলাম মিস স্মিথকে। বেচারি দারুণ ঘাবড়ে গেছিল কাণ্ড কারখানা দেখে। আহত উডলিকে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছিল। হোমসের অনুরোধে তাকে পরীক্ষা করে রিপোর্টটা দিতে এলাম। মানধাতা আমলের পর্দা ঝোলানো ডাইনিং রুমে দুই বন্দিকে সামনে বসিয়ে সিধে হয়ে বসেছিল হোমস। বললাম, বেঁচে যাবে লোকটা। কি? তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল ক্যারুথার্স। ওপরে গিয়ে ওকে শেষ করি আগে, তারপর অন্য কথা। আপনি কি বলতে চান? অমন অতীব সুন্দরী মেয়েটির সারা জীবন ওই জানোয়ার রোডিং জ্যাক উডলির সঙ্গে জড়িয়ে থাকবে? এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মস্ত দুটো কারণে কোনো মতেই উডলির বউ হওয়া সম্ভব হয় না মিস স্মিথের পক্ষে। প্রথমেই আমরা অনায়াসে মিস্টার উইলিয়ামসনকে জিজ্ঞেস করতে পারি যে আদৌ বিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা তার আছে কি না। চিলের মতো চেঁচিয়ে উঠল বুড়ো রাস্কেল উইলিয়ামসন। আলবাত আছে। ছিল এবং পরে কেড়ে নেওয়া হয়েছে। একবার যে পুরুত হয় চিরকাল সে পুরুতই থাকে। আমার তা মনে হয় না। লাইসেন্স আছে? বিয়ের জন্য একটা লাইসেন্স আনিয়েছি, আমার পকেটেই আছে। তাহলে তো চালাকি করেই আনানো হয়েছে বলবো। সে যাই হোক, জোর করে দেওয়া বিয়েকে বিয়ে তো বলেই না, উল্টে এই মহাপাতকের কাজ যারা করতে চায় তাদের অপরাধের গুরুত্ব যে কতখানি তার শিগগিরই টের পাবেন। এ ব্যাপার নিয়ে ভাববার জন্য কম করে বছর 10 সময় তো পাবেনি, অন্তত আমার তো তাই বিশ্বাস। মিস্টার ক্যারুথার্স, পিস্তল পকেটে রেখে দিলেই বুদ্ধিমানের কাজ করতেন আপনি। এখন তা বুঝেছি মিস্টার হোমস। জীবনে আমি একবারই ভালোবেসেছি এবং আমার এ ভালোবাসা, বুঝতেই পারছেন, মিসেস স্মিথকে ঘিরে একটু একটু করে গড়ে উঠেছে এতদিন ধরে। তাই সব রকম ভাবে তাকে আড়াল করবার চেষ্টা করেছি, সম্ভব অসম্ভব যাবতীয় বিপদের সব ধাক্কা থেকে। কিন্তু এত করেও যখন দেখলাম যার সংস্পর্শে এসে ভালোবাসা কাকে বলে জেনেছি, সে পড়েছে এমন একজনের খপ্পরে যার নামে কিম্বার্লি থেকে জোহানেসবার্গ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা সকলে শিউরে ওঠে। সারা আফ্রিকায় যার জুড়িদার হওয়ার মতো মানুষ, পশু আর খুনে গুন্ডা আর দুটি নেই। তখন আর নিজেকে সামলাতে পারলাম না। চিন্তা বুদ্ধি বোধে সমস্ত আচ্ছন্ন হয়ে গেল উন্মাদ রাগে। মিস্টার হোমস,
আসল কথা কি জানেন, আমার চাকরিতে মিসেস স্মিথকে বহাল করার পর থেকে একটি দিনের জন্যেও ওকে আমি বাড়ির চৌহদ্দি ছেড়ে বাইরে বেরোতে দিইনি। কেননা এই রাস্কেলগুলো যে অষ্টপ্রহর ওত পেতে রয়েছে তার জন্যে, তা আর কেউ না জানলেও আমি তো জানি। এমনকি বাড়ি ছেড়ে যেখানেই সে একলা রওনা হয়েছে, আমিও সাইকেলে তার পিছু নিয়েছি, পাছে কেউ তার উপর হামলা করে বসে এই ভয়ে। অবিশ্বাস্য লাগছে তাই না? বেশ কিছুটা তফাতে থেকে সাইকেল চালিয়েছি এবং বাসে চিনে ফেলে তাই নকল দাড়ি লাগিয়ে ছদ্মবেশও ধারণ করতে হয়েছে আমায়। হয়তো এসবের দরকার হতো না যদি আর 5টা মেয়ের মতো হতো মিসেস স্মিথ, কিন্তু তার মতো তেজি মেয়ে বড় একটা দেখা যায় না। কাজেই রাস্তাঘাটে বেরোলেই আমি তার পিছু নেই, আর এটা জানলে আর এক মুহূর্তেও আমার চাকরিতে সে থাকতো না। টেলিগ্রামটা আসার পরেই বুঝলাম আহার সবর করা সম্ভব নয় ওদের পক্ষে। এসপার কি ওসপার, যা হয় কিছু একটা এবার ওরা করবেই। কিসের টেলিগ্রাম? পকেট থেকে একটা টেলিগ্রাম বার করলো ক্যারুথার্স। এই দেখুন, খুবই সংক্ষিপ্ত টেলিগ্রাম, বুড়ো অক্কা পেয়েছে। হোমস বললে, বুঝেছি, এবার জলের মতোই সব বুঝছি। এবং টেলিগ্রাম পাওয়ার পর কেন তারা উঠে পড়ে লেগেছে তাও আর অস্পষ্ট নেই আমার কাছে। দয়া করে উৎকণ্ঠ হয়ে শুনুন, তারপর বলুন আর কিছু গোপন রইল কিনা। প্রথমেই বলি, আপনারা 3 জনই, মানে আপনি, উইলিয়ামসন, আপনি ক্যারুথার্স আর উডলি এসেছেন সাউথ আফ্রিকা থেকে। 1 নম্বরের কাঁচা মিথ্যে। বুড়ো ঘুঘু বলে উঠল সঙ্গে সঙ্গে। মাস কয়েক হলো এদের আমি দেখেছি, তার আগে এদের চন্দ্রপতন দেখার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। তাছাড়া আফ্রিকায় আমি জীবনে যাইনি। কাজেই মিস্টার ব্যস্তভাগী সোমস, আপনার মূল্যবান তদন্ত ফল পাইপে ভরে কিছুক্ষণ ধূমপান করলে বিলক্ষণ খুশি হব। ক্যারুথার্স বললে, মিথ্যে বলেনি উইলিয়ামসন। বেশ, না হয় আপনারা 2 জনই এসেছেন আফ্রিকা থেকে। প্রভুপাদকে তাহলে আমাদের স্বদেশী মালিক বলবো। সাউথ আফ্রিকার রাল্ফ স্মিথের সঙ্গে আলাপ হয়েছিল আপনাদের। আপনারা জানতেন বেশি দিন বাঁচবে না সে, আর জানতেন বুড়ো অক্কা পেলে তার সব সম্পত্তি পাবে তার ভাইজি। কিরকম, ঠিক হচ্ছে তো? ক্যারুথার্স মাথা হেলিয়ে সায় দিলে, আর শুয়োরের মতো ঘোঁত করে আর এক পশলা গালিগালাজ সৃষ্টি করলে বুড়ো উইলিয়ামসন। কাজেই আপনারা 2 জনে কষ্ট করে সাগর লঙ্ঘন করে এলেন এই দেশে। উদ্দেশ্য মেয়েটাকে খুঁজে বার করা। আপনার মতলব ছিল অভিনব। একজন বিয়ে করতেন মেয়েকে, আর একজন নিতেন লুটের সম্পত্তি। যে কোনো কারণেই হোক উডলিকে স্বামী নির্বাচন করা হয়। এই কেমন, ঠিক হচ্ছে তো? জাহাজে আসার সময় বাজি ফেলেছিলাম, উডলি জিতে নিয়েছিল স্মিথকে। বটে, এখানে এসে কায়দা করে চাকরিতে বহাল করলেন মিস স্মিথকে। ঠিক হলো, এই সুযোগে নিয়ে তার সঙ্গে প্রেম করা শুরু করবে উডলি। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, মাতাল উডলিকে চিনতে বেশি দেরি হলো না মিস স্মিথের। এবং এরকম একটা গোয়ার জানোয়ারের সঙ্গে প্রেম তো দূরের কথা বলাও যে সম্ভব নয় তার পক্ষে, তাও বোঝা গেল শিগগিরই। ইতিমধ্যে আপনার সব বন্দোবস্তই ভণ্ডুল হয়ে গেল একটি কারণে, আপনি নিজেই মিস স্মিথের প্রেমে পড়ে গেলেন। কাজেই একটা ইতর লোক আপনার উপর টিক্কা মেরে তাকে জিতে নিয়ে যাবে, এই চিন্তাও আপনার কাছে বিছের কামড়ের মতো যন্ত্রণাময় হয়ে উঠল। না, কিছুতেই হতে পারে না। তাই একদিন ঝগড়াঝাটি হলো 2 জনের মধ্যে। আপনার উপর গনগনে রাগ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে, এবং শুরু হলো আপনাকে বাদ দিয়েই ভায়োলেট হরনের আয়োজন। শুকনো হেসে ক্যারুথার্স বলল, উইলিয়ামসন, এই ভদ্রলোকের কাছে আর কিছু চেপে রেখে লাভ আছে কি? হ্যাঁ, দারুণ ঝগড়া হয়ে গেছিল আমাদের মধ্যে। আমাকে ঘুষি মেরে ফেললো উডলি, এদিক দিয়ে আমিও কম যাই না। কাজেই শোধ নিলাম তখনই। তারপর থেকে যেন উবে গেল উডলি। এই পাদরি হতভাগার সঙ্গে তখনই যোগ সাজস হয় ওর। লক্ষ্য করলাম মিস স্মিথ যে পথ দিয়ে স্টেশনে যায় তারই ধারে 2 জনে ঘাঁটি পেতেছে একসাথে। তখন থেকেই মিস স্মিথের ওপর নজর রাখা শুরু করলাম আমি, কেননা হাওয়া সুবিধের মনে হলো না। ওদেরকেও চোখে রাখলাম, কেননা ওদের আসল ফন্দিটা যে কি তা ঠিক বুঝে উঠছিলাম না তখন। 2 দিন আগে বাড়ি বয়ে সেই টেলিগ্রামটা দেখালো উডলি। বুড়োর মৃত্যু সংবাদ দেওয়ার পরেই
ও জিজ্ঞেস করলো এর পরেও চুক্তি অনুসারে আমি কাজ করব কিনা। আমি সোজা বলে দিলাম। ও আবার জিজ্ঞেস করলে মেয়েটাকে আমি বিয়ে করে তাকে টাকার বখরা দেব কিনা। আমি বললাম বিয়ে করতে পারলে তো খুশিই হতাম, কিন্তু সে রাজি হবে না। ও বললে আগে ওর বিয়েটা লাগিয়ে দাও তো, তারপর হপ্তাখানিক কি দুয়েক পরে দাওয়াই দিলে সব সিধে হয়ে যাবে। আমি বলে দিলাম ওসব জোর জবরদস্তির কথা শুনতে আমি রাজি নই। রাগে আগুন হয়ে কদর্য গালিগালাজ করতে করতে চলে গেল উডলি। ওর মতো ছোট লোক ইতরের মুখে অবশ্য ও ধরনের গালাগালি খুব একটা বেমানান নয়। যাবার সময় শাসিয়ে গেল যে ছলে বলে কৌশলে মেয়েটাকে সে নিজের কোটরে পড়বেই। এই হপ্তার শেষের দিকেই তার এই চাকরি চলে যাওয়ার কথা। স্টেশন পর্যন্ত একটা গাড়ির ব্যবস্থা করেছিলাম আমি, কিন্তু কিন্তু মন মানল না, আর তাই নিজেই সাইকেলে পিছু নিয়েছিলাম তার। সবই রওনা হয়েছিল সে, আমিও নিরাপদ ব্যবধান বজায় রেখে পিছু নেওয়া শুরু করেছি। কিন্তু কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। যখনই দেখলাম দুজন ভদ্রলোক তার গাড়ি চালিয়ে ফিরে আসছে, বুঝতে আর কিছুই বাকি রইল না আমার। উঠে দাঁড়িয়ে সিগারেটের টুকরোটা আগুনের চুল্লিতে টোকা মেরে ফেলে দিয়ে হোমস বললে, ইদানিং মাথাটা আমার বড়ই মোটা হয়ে গেছে ওয়াটসন। যখনই তোমার রিপোর্ট পেশ করার সময় বললি দাড়িওয়ালা সাইক্লিস্ট তোমার দিক থেকে পিছন করে বাগানে ঝোপের মধ্যে দুহাত তুলে বোধহয় নেকটাই ঠিক করছিল, তখনই আমার সব বুঝে নেওয়া উচিত ছিল। কেসটার পাণ্ডুলিপির তলায় দেখছি অনেক দিন পরে নিজেই আরো দু একটি কথা লিখে রেখেছিলাম। মিস স্মিথ বিপুল সম্পত্তি পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, এবং এখন সে ওয়েস্টমিনস্টারের নামকরা ফার্ম মর্টন অ্যান্ড কেনেডির পার্টনার সিরিল মর্টনের বধূ। অপহরণ আর লাঞ্ছনার অভিযোগে উইলিয়ামসন আর উডলি দুজনেই শাস্তি পেয়েছে ধর্মাধিকরণ থেকে। উইলিয়ামসন 7 বছরের আর উডলি 10 বছরের। শেষ হলো আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সলিটারি সাইক্লিস্ট। বিভিন্ন চরিত্রে ব্রতদীপ, দেবাঞ্জন, অমিতাভ, পার্থ, অমৃতা, শুভজিৎ। পরিচালনা ও প্রযোজনায় বিপুল। আবহ বিপুল, রিভু। পোস্টার ডিজাইনিং স্মৃতিশ। গল্পের সূত্রধর আমি আসঞ্জন।